একটি গ্রামে ধর্মা আর অনামিকা গরিব বাবা মেয়ে থাকত। ধর্মা রাস্তা পরিষ্কার করত। সেখান থেকে সে যা টাকা পেত তা দিয়ে মেয়ের লেখাপড়া করাতো আর বিয়ের জন্য সঞ্চয় করত। একদিন ধর্মা যখন রাস্তা পরিষ্কার করছিল, অনামিকা লাঞ্চ বক্স নিয়ে তার কাছে যায়। কেন মা, এত রোদ্দুরে এখানে কেন এলি? তুমি গ্রীষ্মের ছুটি পেয়েছো যাতে ঘরে লেখাপড়া করো। এত রোদ্দুরে আমার খাবার আনার জন্য নয়, আর নাই রাস্তার ধুলোমাটি খাওয়ার জন্য। আহা বাবা, একটু সময় পেলাম তখন আমি নিয়ে এলাম। নাও, এবার চলো খেয়ে নাও। এখন না মা, আমি পরে খেয়ে নেব। এখন তুই বরঞ্চ বাড়ি যা। ভীষণ বাইরে রোদ্দুর কালো হয়ে যাবি, তখন আর বিয়ের জন্য বর খুঁজে পাবো না। তোমার কি মনে হয় আমি দেখতে একদম পরীর মতন, আর আমার জন্য ছেলেরা লাইন লাগিয়েছে বিয়ে করার জন্য? তা না হলে কি মা, তোমার মনটা একদম সোনার মতো। তাই বুঝি তোমার কাছে আসার পরেই বাড়ি যেতে বলছো, যাতে আমি রোদ্দুরে গলে না যাই? অনেক কথা হলো মা, এবার বাড়ি যা, গিয়ে লেখাপড়া কর। না বাবা, আমি গিয়ে টিভিতে সিনেমা দেখব। এই গ্রীষ্মকালে জলের সমস্যা, বিদ্যুতের কতখানি সমস্যা সেটা আমরা জানি। ধর্মা যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে একটু দূরে খেলনা বিক্রিকর্তা সিধু সেখানে রাস্তার ধারে খেলনা বিক্রি করছিল। আসুন বাবু আসুন, খুবই সস্তায় খেলনা নিয়ে যান। ছোট হলে নিজের জন্যে, বড় হলে ছেলের জন্যে। আসুন বাবু আসুন, আসুন দিদিরা আসুন। এভাবে সে খেলনা বিক্রি করছিল। অনামিকা তার ডাক শুনে একদম ছোট্ট বাচ্চার মতো খেলনার দিকে ছুটে যায়। খেলনাগুলোকে দেখে তার ভীষণ ভালো লাগে, সে ভীষণ আনন্দিত হয়। তার সব খেলনাই খুব পছন্দ হয়। তারপর ধর্মাকে দেখে সে বলে, বাবা বাবা, আমাকে একটা খেলনা কিনে দাও না। ও বাবা, কত দাম? 500 টাকা বাবু। ওরে বাবা, 500? আমার চাই না। আপনি প্রথম খদ্দের, ঠিক আছে 400 টাকায় দিয়ে দিন। আবার ঝগড়া কি জন্য বলুন? আমার কাছে তো অত টাকা নেই বাবা। আহা বাবা, একটা খেলনা নাও না। আচ্ছা বলুন আপনার কাছে এখন কত টাকা আছে, তাহলে আমি বলতে পারবো আপনি খেলনা নিতে পারবেন কিনা। এখন আমার কাছে শুধু 100 টাকা আছে, 100 টাকায় দিতে পারবে? আরে কেমন মানুষ আপনি, জীবনে কখনো কোনো খেলনা কেনেননি নাকি? হ্যাঁ, এভাবে বলাতে ধর্মা আর কোনো উত্তর না দিয়ে সে নিজের মেয়ে অনামিকাকে নিয়ে একটু সাইডে চলে যায়। ওদিকে অনামিকা আবার খেলনা চাই বলে জেদ ধরে বসেছিল। ধর্মা যতই বোঝাক না কেন, অনামিকা তার কোনো কথাই শোনে না। সে মুখ হাড়ি করে নেয়, কারণ তার খেলনা চাই। আজকাল তুমি ভীষণ মাথায় চেপেছ, কাঁদো। আমার কাছে কিন্তু টাকা নেই। আমি এদিকে ভাবছি তোমার বিয়ে কি করে দেব, আর তোমার এখন খেলনা চাই। একথা বলে রেগেমেগে ধর্মা সেখান থেকে চলে যায়, আবার রাস্তা পরিষ্কার করতে লাগে। অনামিকা দুঃখিত হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর্মাকে দেখে। ততক্ষণে রমেশ একটা খেলনা নিয়ে অনামিকার কাছে আসে। এই নাও, এই খেলনা তোমার জন্য। একথা বলাতেই অনামিকা রমেশকে দেখতে লাগে। আমি সেই কখন থেকে তোমাকে দেখছি, তুমি তোমার বাবার সাথে একটা খেলনা নেওয়ার জন্য ঝগড়া করছো, কিন্তু তুমি ভীষণ মিষ্টি লাগছিলে, তাই তোমার এই মিষ্টি ঝগড়া দেখে তোমার জন্য এই খেলনাটা আমি নিয়ে এলাম। এবার কিন্তু এটা তোমাকে নিতেই হবে। রমেশের এরকম কথা শুনে অনামিকা একটু চিন্তিত হয়ে পড়ে। তার হার্টবিটটা খুব জোরে জোরে চলতে লাগে। তখন সে মনে মনে ভাবে, হে ভগবান, সে কি, এই ছেলেটিকে দেখে আমার হার্টবিট কেন বেড়ে গেল? এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আমার এখান থেকে চলে যাওয়া উচিত। এরকমটা ভেবে অনামিকা সেখান থেকে ছুটতে পালিয়ে যায়। তা দেখে রমেশ হাসে। তারপর খেলনাটা নিয়ে সে ধর্মার কাছে যায়। তুমি কে বাবা? নমস্কার স্যার, আমার নাম রমেশ। আমি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত। আমি মাসে 30,000 টাকা করে মাইনে পাই। আমার নিজের বাড়ি, আমি নিজের মা বাবার সঙ্গে থাকি, আগে পিছুতে কেউ নেই। সে বুঝলাম বাবা, কিন্তু আমাকে কেন বলছো? আপনার মেয়েকে আমার ভালো লেগেছে, আর আমি চাই আপনার মেয়েকে বিয়ে করতে। একথা শোনা মাত্রই ধর্মা ভীষণ আনন্দিত হয়ে ওঠে। বাবা, সত্যি আমার মেয়েকে বিয়ে করতে চাও? হ্যাঁ আঙ্কেল, আপনার মেয়েকে বিয়ে করব। তাকে আমার বেশ ভালো লেগেছে। তবে তার নাম কি? অনামিকা বাবা। একথা শুনে রমেশ উৎসাহিত হয়ে, অনামিকা? অনামিকা ভালো নাম। অনামিকা রমেশ, খুব ভালো লাগবে। একথা বলে সে একটা কার্ড বের করে দেয়। ঠিক আছে আঙ্কেল,
আপনি গিয়ে অনামিকাকে জিজ্ঞাসা করুন, সে যদি আমাকে পছন্দ করে আমাকে ফোন করবেন। আমি নিজের মা বাবাকে নিয়ে আপনাদের বাড়িতে আসব। লেনদেনের কথা তখনই হয়ে যাবে, আর এই খেলনাটা গিয়ে আপনি অনামিকাকে দেবেন। কথা বলে রমেশ খেলনাটা ধর্মার হাতে দিয়ে একটু সাইডে এসে নিজের মাকে ফোন করে। তার মা শারদা একটা বেঞ্চের উপরে বসেছিল। মোবাইলে ছেলের ফোন আসছে দেখে সে তাড়াতাড়ি ফোনটা তুলে কথা বলতে লাগে। মা, একবার পুরোহিত মশাইকে ফোন করে বলো বাড়িতে আসার জন্য। কেন বাবা, কোনো জানা পরিচিতর জন্য দিনক্ষণ ঠিক করাবার আছে? আমি বাড়ি ফিরে তোমাকে সব কথা বলছি মা। তুমি পুরোহিত মশাইকে ফোন করে বাড়িতে একবার ডাকো। এই রোদ্দুরে ওনাকে ডাকলে জানি না আসবেও কিনা। ওনাকে বলো বিয়ের দিনক্ষণ ঠিক করার আছে, উনি ছুটতে ছুটতে আসবেন। সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা, আমার একটি মেয়েকে ভালো লেগেছে, তার নাম অনামিকা। তার বাবার সাথে আমি কথা বলে এসেছি, নিজের নম্বরটাও দিয়ে এসেছি। যদি মেয়েটি আমাকেও পছন্দ করে তাহলে দিনক্ষণ ঠিক করতে হবে তো মা। বাবা রমেশ, তাদের এত মানা না মানার অপেক্ষা কেন? চলো একবার আমরা তাদের বাড়িতে যাই, গিয়ে সরাসরি কথা বলে আসি। আমিও আগে এই কথাই ভেবেছিলাম মা। অনামিকা আমাকে দেখেছে, কিন্তু নিজের পছন্দ না পছন্দের কথা জানায়নি। মেয়েরা অনেক সময় এসব কথা মুখে বলতে পারে না। বলো তুমি কোথায় আছো, আমি সেখানেই আসছি। শারদার জিজ্ঞাসা করাতে রমেশ অ্যাড্রেসটা বলে নিজের ফোনটা রেখে দেয়। শারদা বেশি দেরি না করে প্রসাদকে সঙ্গে করে নিয়ে অটোতে বসে সেদিকে বেরিয়ে পড়ে। জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছি বলছো না? এই রোদ্দুরে আমি ঘুমোচ্ছিলাম, তুমি আমাকে তুলে কোথায় জানি না বাপু নিয়ে যাচ্ছ। কোথায় যাচ্ছি আমরা? আশীর্বাদই করতে। তাই বুঝি? কিন্তু তুমি বললে কাছেই যাব, আগে আমাকে বললে একটু ভালো করে তৈরি হয়ে আসতাম। এখনো তুমি ভালোই লাগছো, চলো তো। তুমি যখন সঙ্গে আছো তাহলে অন্য মহিলাকে আমি দেখতে কেন যাব বলো? এই আশীর্বাদই তোমার আমি করাতে যাচ্ছি না, একটুও লজ্জা নেই নাকি? ছেলের আশীর্বাদই। একথা বলে শারদা প্রসাদের মাথায় এক গাঁটটা মারে। প্রসাদের ভীষণ ব্যথা হয়। শারদা খুব রেগে মেগে তার দিকে দেখে। ততক্ষণে অটোটা রমেশের কাছে পৌঁছে যায়। নেমে শারদা, প্রসাদ, রমেশ বলাবলি করতে লাগে। তারপর রমেশ, শারদা, প্রসাদ তিনজনেই ধর্মার কাছে যায়। তারা তিনজনে ধর্মার কাছে গিয়ে অনুরোধ করতে লাগে যেন সে তাদেরকে নিজের বাড়িতে নিয়ে যায়। এত বিনতির পরে ধর্মা বারণ করতে পারে না, তিনজনকেই নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তিনজনেই অনামিকাকে দেখে ভীষণ আনন্দিত হয়। অনামিকাকে দেখেই তাদের পছন্দ হয়ে যায়। ছেলেকে দেখে বলো তোমার পছন্দ হয়েছে কিনা, আমি তোমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালো রাখবো। শারদার মুখে এরকম কথা শুনে অনামিকারও বেশ ভালো লাগে। আপনার ছেলেকে দেখেও আমার খুব ভালো লেগেছে আন্টি। অনামিকার কথা শুনে শারদা আর প্রসাদ ভীষণ আনন্দিত হয়। তারপর শারদা পুরোহিত মশাইকে সঙ্গে সঙ্গে ফোন করে। পুরোহিত মশাইকে পুরো ব্যাপারটা সে খুলে বলে। তাদের কথা শুনে পুরোহিত মশাই চিন্তিত হয়ে, কি বললেন? রমেশ বাবার বিয়ে ঠিক হয়ে গেছে? আমি মানতেই পারছি না। বলুন কোথায় আছেন, আমি এক্ষুনি আসছি। পুরোহিত মশাইয়ের কথা বলাতে শারদা পুরো অ্যাড্রেসটা দিয়ে দেয়। তারপর দেরি না করে পুরোহিত মশাইও তাড়াতাড়ি করে ধর্মাবাবুর বাড়িতে আসে। সেখানে এসে দেখে সকলে বসে আছে। তখন পুরোহিত মশাই বলেন, বাবু, দুজনেই দেখতে বেশ ভালো লাগছে। এদের দুজনের কুষ্টিও মিলে গেছে, সব গুণ মিলেছে, দেখবে ভালো জুটি হবে। এভাবে বলাতে তারা একটা দিন ঠিক করে, কিন্তু যে মুহূর্তটা পড়ে সেটা দুপুরবেলার দিকে পড়ে। ফাংশন হল খালি না পাওয়ার কারণে শারদার বাড়িতেই বিয়ের মণ্ডপ তৈরি করা হয়। তারপর বিয়ের দিন ঘনিয়ে আসে, কিন্তু প্রসাদ ভীষণ দুঃখিত ছিলেন। শারদা, সারা শহর ঘুরে এলাম, কিন্তু কোথাও ফুলের ব্যবস্থা হলো না, নাই টেন্ট হাউসের। এবার অনামিকা রমেশের বিয়ে কি করে হবে? কথা বলাতে শারদা ঘরের ভেতরে যায় আর একটা বড় ছাতা নিয়ে আসে। সেই ছাতার নিচে রমেশ আর অনামিকা বসে পড়ে। পুরোহিত মশাই মন্ত্র পড়া শুরু করেন। পুরোহিত মশাইয়ের মন্ত্রের সাথে সাথে রমেশ অনামিকার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেয়। যারাই বিয়েতে এসেছিল তাদের সাথে সাথে শারদা, প্রসাদ, ধর্মা সবার মুখ একদম কালো হয়ে যায়। যেই রমেশ অনামিকার গলায় মঙ্গলসূত্র পরায় সবাই একটু নিশ্চিন্ত হয়। তারপর শেষ নিয়মে এসে দাঁড়ায়, যখন মেয়েকে বিয়ে দিয়ে তার বাপের বাড়ির লোকেরা চিরকালের জন্য শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়। দিদি, আজ থেকে আপনি শাশুড়ি নন, আপনিও অনামিকার মা। আর দাদা, আপনি অনামিকার শ্বশুর মশাই নন, ওর নিজের বাবা। আমি এই গ্রীষ্মের মধ্যে অনামিকাকে বিয়ে দিয়ে আপনার বাড়ি পাঠাচ্ছি। চিন্তা করবেন না দাদা, আমি অনামিকাকে নিজের মেয়ের মতন দেখাশোনা করব। একদম দাদা,
আপনি চিন্তা করবেন না, আজ থেকে অনামিকা আমাদের বাড়ির শুধু বৌমা নয়, আমাদের নিজেদের মেয়েও। একথা বলে তারা অনামিকাকে নিজেদের সঙ্গে নিজেদের বাড়ি নিয়ে যায়। আশা করি অনামিকার নতুন জীবন যেন খুব সুখময় হোক। তখন প্রায় সকাল 6:30 বাজে। প্রসাদ সারদাকে ঘুম থেকে ওঠায়। হ্যাঁ গো সারদা, 6:30 বেজে পার হয়ে গেল, তুমি উঠছো না যে? তুমি আবার শুরু করলে? ভালো করে ঘুম হয়নি, আমার মাথা ব্যথা হচ্ছে। এখন আমি 1 ঘন্টা পরে উঠব। 1 ঘন্টা পরে উঠলে কি করে হয় সারদা? আমাদের নাতি পুতি দুপুরবেলায় স্কুল যাবে নাকি? না আমি আর ছেলে খালি হাতে কাজে যাব? চাইছো কি না খেয়ে মরে যাই? প্রসাদের এরকম কথা শুনে সারদা রেগে মেগে ঘুম থেকে উঠে বসে পড়ে। বৌমা অনামিকা বাড়িতে আছে তো, সে সব কিছু করে দেবে। বৌমা সে বাড়িতে কোথায়? সে তো জলের কলসি নিয়ে বেরিয়েছে বিনামূল্যে ওয়াটার ট্যাঙ্ক থেকে খাবার জল আনতে। চলে গেছে? সে তো একজন মহারানী। 2-3 ঘন্টা জলের লাইনে দাঁড়িয়ে 1 কলসি জল নিয়ে আসবে। আর এদিকে একজন চাকর আছে, সে সব কাজকর্ম করবে, বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে, স্বামী ছেলেকে কাজে পাঠাবে। এ কথা ভাবলে কি করে হয় সারদা? সে কোনো মহারানী নয়, সেও তোমার মতন চাকরানি। তুমি শাশুড়ি বৌমা দুজনেই সমান কাজ করো। সমান? কোথায় সমান? বৌমা তো 2-3 ঘন্টা গিয়ে বসবে, তারপর 1 কলসি জল নিয়ে আসবে। ততক্ষণে উঠে আমি ঝাঁটপাট দেব, আলপনা দেব, রান্নাঘরে গিয়ে 2-3 রকমের পদ বানাবো, বাচ্চাদেরকে তৈরি করব। তোমরা কাজে যাবে তার জন্য লাঞ্চ বক্স প্যাক করে দেব। এত চিন্তার কারণ কি সারদা? বৌমা এলে তাকেই বলো কি, বৌমা আজ থেকে আমি জল আনতে যাব, তুমি বাড়ির কাজকর্ম করো। সে বাড়ির কাজকর্ম করবে আর তুমি গিয়ে জল নিয়ে আসবে। তাই করতে হবে, আর কোনো উপায়ও নেই। একথা বলে সারদা বাড়ির বাইরে বেরিয়ে আসে। উঠোন ঝাঁটপাট দেয়, তাতে জল ছড়ায়, ভালো করে আলপনা দেয়। তারপর সে রান্নাঘরে ঢোকে। সেখানে সে রান্না করে। তারপর আধা ঘন্টা পরে হরিশ আর ভাবনা তৈরি হয়ে স্কুল ব্যাগ নিয়ে সোজা হলে চলে আসে। ঠাম্মা ঠাম্মা, আমি আর বোন তৈরি হয়ে এসে গেছি। আমাদের স্কুল বাস আসার সময় হয়ে গেছে, আমাদেরকে নিয়ে যাবে কি ওখানে? হ্যাঁ গো ঠাম্মা। তারা একথা বলছিলই ততক্ষণে সারদা তাদের কাছে আসে। হ্যাঁ গো বাচ্চারা, তোমরা স্ন্যাক্স নিয়েছো তো? হ্যাঁ নিয়ে নিয়েছি ঠাকুমা। এভাবে বলাতে সে বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে বাস স্টপের কাছে যায়। কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসে। সারদা বাচ্চাদেরকে বাসে চাপতে সাহায্য করে। বাস চলে যাওয়ার পরে সারদা আবার বাড়ি ফিরে আসে। হ্যাঁ গো সারদা, আমি আর ছেলে তৈরি হয়ে গেছি, কিছু খেতে দিয়ে দাও আর খাবার প্যাক করে দাও। কি আর বলবো, লাঞ্চ বক্স প্যাক করে দিচ্ছি, কিন্তু এখনের খাবারের জন্য কিছু নেই। খাবার না খেয়ে গেলে ওখানে কাজ কি করে করব সারদা? একথা হচ্ছিলই ততক্ষণে বৌমা 1 কলসি জল নিয়ে বাড়িতে ঢোকে। তাকে দেখা মাত্রই সারদার যেন আগুন মাথায় চেপে যায়। এই বৌমা, কাল থেকে আমি যাব জল আনতে, আর তুমি বাড়িতে থেকে সব কাজকর্ম করবে। ঠিক আছে মা। বাবা 10 মিনিট একটু অপেক্ষা করুন, উপমা বানিয়ে দিচ্ছি, খেয়ে বেরোবেন। এই ওজন নিয়ে আর কতক্ষণ দাঁড়াবে বৌমা? আগে গিয়ে এটাকে রেখে এসো। অনামিকা জলের কলসি নিয়ে সেটাকে রাখতে রান্নাঘরে যায়। সেটাকে সে রান্নাঘরে রাখে। ততক্ষণে রমেশ অনামিকার কাছে আসে। অনামিকা, কাল থেকে মা যাবে জল আনতে, বুঝেছো? তুমি বাড়িতে থাকবে আর বাড়ির সব কাজকর্ম করবে। কিন্তু হলোটা কি? মা সকাল বিকাল বাবার সাথে শুধু ঝগড়া করছে। এ কথা নিয়ে শুধু তর্ক হচ্ছে ওদের মাঝখানে যে সে কেন চাকরানি হয়ে ঘরে কাজ করবে, আর বাচ্চারাও ভালো করে খাবার দাবার খাচ্ছে না। আচ্ছা বেশ, কাল থেকে আমি মাকে জল আনার জন্য পাঠাবো আর আমি ঘরের কাজ করব। আচ্ছা বেশ, আমার দেরি হয়ে গেছে, আমি কাজের জন্য বেরোচ্ছি, আমি এখন খাবো না। আচ্ছা বেশ, সাবধানে যেও কিন্তু। একথা বলে রমেশ আর প্রসাদ দুজনেই কাজের জন্য বেরিয়ে যায়। সেই দিনটা কেটে যায়। পরের দিন সকাল সকাল ভোর 5টার সময় সারদা ঘুম থেকে ওঠে। তারপর ঘুম থেকে উঠে জলের কলসি নিয়ে জলের ট্যাঙ্কের এলাকাতে চলে যায়। ততক্ষণে সেখানে জলের কলসি, বালতি, বাসন কোসন নিয়ে অনেকেই লাইনে দাঁড়িয়েছিল। তাদের দেখে সারদা খুব অবাক হয়ে যায়। ওরে বাবা, এত লোক আমার আগে এসে দাঁড়িয়েছে আর আমি এত দূরে। আমি কি জল পাবো একটুখানি নিয়ে যাওয়ার জন্য? তাহলে কি গ্রামে জলের এত সংকট? এই ভেবে সে সেখানে লাইনে দাঁড়িয়ে পড়ে। 5টা, 6টা, 7টা এরকম সময় কেটে যায়। সকলেই জলের ট্যাঙ্কারের আসার অপেক্ষায় থাকে।
অপেক্ষা করতে করতে সবার যেন চোখ ক্লান্ত হয়ে পড়েছিল। তা সত্ত্বেও নিজেদের কলসি বাসন নিয়ে সবাই লাইনে দাঁড়িয়েছিল, যাতে ট্যাঙ্কার এলেই তারা জল নিয়ে যেন সেখান থেকে যেতে পারে। ইতিমধ্যে সবার মধ্যে ঝগড়া শুরু হয়। আমি আগে বলে সবাই ঝগড়া করতে লাগে। হে ভগবান, এক কলসি জলের জন্য এত ঝগড়া! তাহলে তো বৌমা খুবই কঠিন পরিশ্রম করে। আমি তো ভাবতাম বৌমা অনামিকা মহারানী হয়ে আসে আর এক কলসি জল এখান থেকে নিয়ে যায়। হে ভগবান, তবে আজ যদি আমি এক কলসি জল না নিয়ে যাই তাহলে আমার স্বামী দাঁত বের করে আমার উপরে হাসবে। একথা ভেবে শারদা নিজের কলসিটি নিয়ে যেখানে ঝগড়া হচ্ছিল সেখানে যায়। সেখানে কমলা নামের একটি মহিলা শারদাকে ধাক্কা দিয়ে দেয় আর শারদা পড়ে যায়। মাটিতে পড়া মাত্রই যেন শারদার মাথা ঘুরতে লাগে। অতি কষ্টে শারদা ওঠে আর ঝগড়া করার জন্য এগিয়ে যায়। সেখানে লোকেরা শারদাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। শারদা আবার গিয়ে নিচে পড়ে। তার সাথে সাথে তার চোখের চশমাটা হাওয়ায় উড়ে গিয়ে পড়ে। তা দেখে শারদার মনে খুব কষ্ট হয়। হে ঈশ্বর, আমার চোখের একদিকে চশমাটা তো ভেঙেই গেল। এবার কি হবে? কিন্তু যেভাবেই হোক এক কলসি জল নিয়ে যেতেই হবে। একথা বলে সে নিজের ভাঙা চশমাটি পরে সেখানে যায়, তাদের সাথে ঝগড়া করে আর এক কলসি জল ভরে। তার চশমার একদিকের কাচ ভাঙা দেখে সেখানে যারা ছিল তারা খুব হাসাহাসি করতে লাগে। বাড়ি ফিরে জলের কলসিটি শারদা অনামিকাকে দিয়ে সে বলে, খাবার জন্য জল নেই, খাবার জন্য খাবার নেই, গ্রামে এত খরা, তার জন্য ভালো কোনো লিডার নেই, সারা গ্রাম কষ্টে আছে। চলো আমরা এমন কোথাও যাই যেখানে জল আছে। কি বলো তুমি? শারদা, আমি আগেই তোমায় বলেছি এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে এখানে থেকে আমরা একে অপরের রক্ত খাই বলো। না শারদা, এই সমস্যার সমাধান আছে। জলের স্তর নিচে চলে গেছে, ওপরে জল উঠে আসছে না, আর তুমি বলছো এই সমস্যার সমাধান আছে। কি করে সমাধান হবে? তুমি জানো এক কলসি জলের জন্য সেখানে কতখানি ঝগড়া হয়? তারপর সে বলে কতই না কষ্ট করে অনামিকা প্রত্যেক দিন সেখান থেকে খাবার জল নিয়ে আসে। এভাবে 2-3 দিন কেটে যায়। গ্রাম থেকে 2-3 কিলোমিটার দূরে শহরে রামরাজ নামের একটি ধনী লোক নিজের স্ত্রী সুমিত্রা আর মেয়ে সুনিতার সাথে থাকত। একদিন সে নিজের বিশাল বড় বিল্ডিংয়ে বসে ফোনে কারোর সাথে কথা বলছিল। তার পাশের ওয়াটার ট্যাঙ্ক থেকে জল ওভারফ্লো হয়ে নিচে পড়ছিল। ঠিক সেই সময় সেখানে সুনিতা আসে, দেখে রামরাজ ফোনে কথা বলছে। ঠিক আছে, করব, তাকে একবার পাঠিয়ে দাও। এ কথা বলে সে ফোনটা রেখে দেয়। তখন সুনিতা ওভারফ্লো ট্যাঙ্কটাকে দেখিয়ে বলে, সে কি বাবা, একদিকে দেখো লোকেরা এক ফোঁটা জলের জন্য কতই না ঝগড়াঝাটি করছে, আর তুমি এখানে এভাবে জল নষ্ট করছো। একদিন এমন হবে দেখবে যখন জল থাকবে না, তখন তুমি জলের গুরুত্বটা বুঝবে, আর সে সময় তোমার হাতে কোনো উপায়ও থাকবে না। তেমনটা নয় মা, আমি একটা ইম্পর্ট্যান্ট কলে ছিলাম, তাই বোরের সুইচটা অফ করতে ভুলে গেছিলাম। তাই যদি হয় বাবা, আমি তোমাকে একটা প্রশ্ন করব, সত্যি করে জবাব দিও। নিশ্চয়ই মা, আমি নিজের মেয়েকে মিথ্যে কথা কেন বলবো? মনে করো যদি তুমি আমার হাত ধরে রাস্তা পার করতে আর হঠাৎ করে একটা ইম্পর্ট্যান্ট ফোন আসতো, তাহলে কি তুমি আমার হাতটা ছেড়ে একা একাই রাস্তা পার করে নিতে? নেভার বেবি, তোমাকে আমি কি করে ভুলতে পারি? 2 মিনিট ওই ইম্পর্ট্যান্ট ফোনটাকে হোল্ডে রেখে আমি তোমাকে রাস্তা পার করাতাম। তার মানে রক্তের সম্পর্ক বলে তুমি ফোনটাকে হোল্ডে রাখতে, কিন্তু জলের সাথে তো আমাদের জীবনের সম্পর্ক। ফোনটাকে কাটার কোনো প্রয়োজন ছিল না। 2 মিনিট হোল্ডে রেখে তুমি সুইচ অফ করতে পারতে আর জল বাঁচাতে পারতে। ওয়াও, গুড বেবি। এভাবে যখন মেয়ে জলের সমস্যার কথা তাকে বুঝিয়ে বলে, সে ভীষণ আনন্দিত হয়। এভাবেই দিন কাটছিল। একদিন শারদা যখন জল আনতে যায় তার খুব জোরে আঘাত লাগে। তাকে আহত দেখে অনামিকার মনে খুব কষ্ট হয়। সব গ্রামবাসীদেরকে জড়ো করে সে একটি মিটিং করে। ট্যাঙ্কারের জলের জন্য প্রত্যেকদিন আমরা একে অপরের সাথে ঝগড়া করি, ফলে প্রত্যেকদিন কেউ না কেউ আহত হয়। যদি আমরা চেষ্টা করি নিজেদের জন্য একটা বোর লাগাই এখানে। অনামিকার এই কথায় সকলেই সহমতি জানায়। তারপর সকলেই নিজেদের স্বার্থ মতো টাকা জমা করে সেখানে একটা বোর পাম্পের ব্যবস্থা করে। তার থেকে বেশ ভালো জল বেরোয়। সকলেই ভীষণ আনন্দিত হয়, কিন্তু তারা খুব সাবধানতার সাথে জল ব্যবহার করতে লাগে। এভাবে অনামিকার উদ্যোগে শুধু তার বাড়িতেই জলের সমস্যা শেষ হয় না, সারা গ্রামবাসীদের জলের সমস্যার সমাধান হয়। এভাবে সারা গ্রামবাসীরা জলের সংকট থেকে নিস্তার পায়
আর সকলেই সুখে আনন্দে জীবন কাটাতে লাগে।